2021 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যখন স্কটল্যান্ডের কাছে হারলো, এরপরে সাকিব আল হাসানের একটা প্রেস কনফারেন্সে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল যে দেশ থেকে যে স্বপ্নের গল্প শুনিয়ে এসেছেন আপনারা, সেই স্বপ্নটা কি এখনও আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? তো সাকিব বেশ চাঁচাছোলা একটা উত্তর দিয়েছিলেন। সাকিব বলেছিলেন, স্বপ্ন কি আবার চেঞ্জ হয় নাকি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম সেই স্বপ্ন এখনও আছে। গল্পটা বলা হচ্ছে কারণ বাংলাদেশ আরও একটা বিশ্বকাপ খেলতে গেছে, বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়ে গেছে। সেই স্বপ্নটা আমাদের হোঁচট খেয়েছে প্রথম ম্যাচেই। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আমেরিকার সাথে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে। স্বপ্ন এখানে হোঁচট খেতেই পারে, কিন্তু স্বপ্ন পরিবর্তন হওয়ার আসলে কোনো কারণ নেই। আপনার স্বপ্ন পূরণ হোক আর না হোক, স্বপ্ন কনস্ট্যান্ট একটা জিনিস, স্বপ্ন ধ্রুব একটা জিনিস, যেটা আপনি জেগে থেকে ওই জিনিসের কথা ভাববেন, ঘুমালেও ওই জিনিসটাই চোখের সামনে দেখবেন, সেটাই হলো স্বপ্ন। তাই আলটিমেটলি বাংলাদেশের যে বিশ্বকাপে ভালো করার স্বপ্নটা, এটা সবার মনে এখনও আছে। স্বপ্ন কখনো পরিবর্তন হয় না। হয়তোবা বিশ্বাসটা কমেছে, অথবা বিশ্বাস এখনও বড়সড়ভাবেই ভালোভাবেই আছে, কিন্তু পরিবর্তন হয় নাই। তাই যেই 15 জন 17 জন আমাদের বিশ্বকাপ খেলতে গেছে, তারা এখনও আমাদের স্বপ্ন সারথি। আমাদের স্বপ্ন কোনো দিন পূরণ হলে তাদের মাধ্যমেই পূরণ হবে। আর এই স্বপ্ন সারথীদের গল্পই আমরা একের পর এক প্রতিটা পর্বে করছি। পুরো সিরিজের নাম আমরা দিয়েছি স্বপ্ন সারথীদের গল্প। স্বপ্ন সারথীদের গল্পে আজ আমরা আলোচনা করব তাওহিদ হৃদয়কে নিয়ে। তাওহিদ হৃদয়ের ব্যাটিং, ফিল্ডিং, দলে তার ইম্প্যাক্ট, তার কি দোষ এবং তার কি গুণ, এসবই হবে আজকে আমাদের আলোচ্য বিষয়। শুরুতে ব্যাটিং নিয়ে কথা বলতে হয় যে তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা আসলে কেমন, তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা কি। তাওহিদ হৃদয়ের সবচেয়ে বড় শক্তি হলো এই যে এই 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 রিস্ট। তার রিস্টে অসম্ভব রকমের পাওয়ার আছে। তিনি জাস্ট হাতের এই যে এই রিস্টের পাওয়ারেই বল 4 মারেন, ছক্কা মারেন। এই হৃদয়ের মতো রিস্টি প্লেয়ার বাংলাদেশ দলে আর নেই। ওয়ার্ল্ড ক্রিকেটে আছে, বাট বাংলাদেশ দলে আর নেই। এই রিস্ট শক্তিশালী হওয়ার ফলে কি হয়, রিস্ট শক্তিশালী হওয়ার ফলে আপনি বড় বড় ছক্কা মারতে পারেন। আপনার টাইমিংটা যদি ঠিকঠাক নাও হয়, এরপরও বল উড়ে গিয়ে মাঠের বাইরে পড়ে, কারণ আপনার রিস্ট শক্তিশালী। তাহলে হৃদয়ের এই একটা ব্যাটিংয়ের সবচেয়ে শক্তি জায়গা, তার রিস্ট শক্তিশালী। রিস্ট শক্তিশালী হওয়ার ফলে তাহলে হৃদয়ের ব্যাট সুইংও অনেক ফাস্ট, অনেক দ্রুত ব্যাট চালাতে পারেন, অনেক আনকনভেনশনাল শট খেলতে পারেন। খুব বেশি শর্ট লেন্থের বল হয় না, মোটামুটি দেখা যায় কোমর বরাবর বা কোমরেরও নিচে, সেটাও শার্ট করে এভাবে লেফট সাইডে তিনি মেরে দিতে পারেন, লেগ সাইডে। সো বেসিক্যালি তাওহিদ হৃদয়ের রিস্ট অনেক শক্তিশালী, তার ব্যাট সুইং বেশ দ্রুত, ফাস্ট। এবং আরও একটা যেটা বিষয় হৃদয়ের ব্যাটিংয়ের, সেটা হলো যে হৃদয় ইজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ বাংলাদেশি ব্যাটার্স হু ক্যান হিট দ্য বল ফ্রম দ্য ভেরি ফাস্ট বল। আই মিন হৃদয় ড্রেসিং রুম থেকে এসেছেন, 2 উইকেট পড়েছে, হৃদয় ব্যাট করতে এসেছেন, ফার্স্ট বলটাই যদি একটু আলগা বল হয়, অথবা হৃদয় যদি একটু স্লটের মধ্যে পান, হৃদয় মারতে দ্বিধা করবেন না এবং তিনি মারতে পারবেন। হৃদয়ের এটা একটা ভালো গুণ, যেটা টি-20-র জন্য আরও বেশি কোয়ালিটিফুল। সেটা হলো যে তিনি হি ক্যান হিট দ্য বল ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো এইগুলোই ছিল হৃদয়ের ব্যাটিংয়ের সবচেয়ে প্লাস পয়েন্ট বলে আমার মনে হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফিল্ডিং নিয়ে কথা বলবো, কারণ হৃদয় বোলিং করেন না অবভিয়াসলি। হৃদয়ের ফিল্ডিং কেমন? হৃদয়ের ফিল্ডিং বেশ ভালো। বাংলাদেশ দলে যদি আপনি সেরা 2 জন 3 জন 5 জন ফিল্ডারের নাম বলতে চান, তাহলে সেক্ষেত্রে হৃদয়ের নামটা আপনার আসবেই। এবং হৃদয়ের ফিল্ডিংয়ের একটা স্পেসিফিক দায়িত্ব আছে, সেটা হলো যে মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ পাওয়ার প্লের পরে হৃদয়ে ইউজুয়ালি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেন। সো বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের জন্য যা যা কোয়ালিটি থাকা দরকার, যে আপনার ফাস্ট হতে হবে, দ্রুত দৌড়াতে জানতে হবে, আপনার ক্যাচ ভালো ধরতে হবে, আপনি ডাইভ করতে ভালো জানতে হবে। কোথায় বাউন্ডারি লাইনে ডাইভ করা বেশ কঠিন, কারণ শরীর কোনোভাবে আপনার বাউন্ডারি লাইনে লেগে যাচ্ছে কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হয়। সো হৃদয় ম্যাচেস অল দিস ক্যাটাগরি। বাউন্ডারি লাইনের ফিল্ডারের জন্য যা যা দরকার হৃদয়ের মধ্যে তা আছে। তিনি লাইন ধরে অনেকক্ষণ দৌড়াতে পারেন, তিনি ভালো মতো সুইপ করতে পারেন, সুইপ মানে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন আর কি। ক্যাচও হৃদয় ভালো ধরেন। তাই ওভারঅল হৃদয় ইজ আ ভেরি গুড অ্যাথলেট, অ্যান্ড অ্যাজ হি ইজ আ ভেরি গুড অ্যাথলেট, হি ইজ আ ভেরি গুড ফিল্ডার অ্যাজ ওয়েল। সো বাংলাদেশ দলের সেরা 4-5 জন ফিল্ডারের মধ্যে অবশ্যই হৃদয় একজন সেরা ফিল্ডার, এবং হৃদয় বাউন্ডারি লাইনে খুব দারুণ ফিল্ডিং করেন, এতে কোনো সন্দেহ নেই। ইম্প্যাক্ট কি তাওহিদ হৃদয়ের এই বাংলাদেশ দলের এই স্কোয়াডে, 15 জন 17 জনের স্কোয়াডে তাওহিদ হৃদয়ের সবচেয়ে বড় ইম্প্যাক্ট হলো হৃদয় বাংলাদেশের টি-20 ব্যাটিং লাইন আপের এখন কিন্তু বলতে হবে যে ব্যাকবোন। তরুণ ক্রিকেটারদের বেলায় এই ধরনের জিনিস খুবই কম ঘটেছে লাস্ট
লাস্ট 8-10 বছরে যে তরুণ কোনো ক্রিকেটার এসে জাতীয় দলের ব্যাটিং লাইন আপের উপরের দিকে ব্যাট করার সুযোগ পেয়েছেন। আপনি যদি খেয়াল করেন শুধু ওপেনিংয়ে যদি তরুণ কেউ আসে তাহলে তিনি ওপেনিংয়ে খেলতে পারছেন, আদারওয়াইজ তরুণ কেউ আসলেই তাদের আসলে পেছনের দিকেই খেলানো হয়, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। আমরা দেখেছি শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, এদের দিনের পর দিন কিন্তু নিচের দিকেই খেলানো হয়েছে। শুরুর দিকে খেলার সুযোগ পেয়েছেন মাত্র 2জন ব্যাটার, আমি বলবো নাজমুল হোসেন শান্ত, তিনি খেলার সুযোগ পেয়েছেন, এবং তাওহিদ হৃদয় ইজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ ক্রিকেটার্স যিনি তরুণ হওয়ার পরও জাতীয় দলে এসে উপরের দিকে ব্যাট করার সুযোগ পেয়েছেন। তিনি 4 নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছেন, কারণ হৃদয় প্রমাণ করেছেন যে টি-20 ক্রিকেটে এই 4 নম্বর জায়গাটাই তিনি মায়েস্ট্রো হতে পারবেন, এবং এই বাংলাদেশ ব্যাটিং লাইনআপের ব্যাকবোনও কিন্তু তিনি। এটাই দলে তার সবচেয়ে বড় ইম্প্যাক্ট, যে মিডল অর্ডারে দ্রুত রান আসবে, এমন দ্রুত রান তুলতে পারবে এমন একজন ব্যাটার বাংলাদেশের আছেন, তিনি হলেন তাওহিদ হৃদয়। এবং আরও একটা যেটা তাওহিদ হৃদয়ের ইম্প্যাক্ট সেটা হলো যে কি বলছিলাম যে ব্যাকবোন, এবং হ্যাঁ আরও একটা যেটা ইম্প্যাক্ট এই স্কোয়াডের হৃদয় সেটা হলো যে তিনি রেগুলার রানের মধ্যে আছেন। এই 15 জনের মধ্যে 15 জনই তো মোটামুটি বাংলাদেশের হয়ে লাস্ট 6টা ম্যাচ খেলেছেন, 6 ম্যাচের মধ্যে 2টা 50 সম্ভবত হৃদয় করেছেন। হৃদয় ছাড়া কিন্তু কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে রান বাংলাদেশের খুব বেশি ব্যাটার পাচ্ছেন না, এটাও হৃদয়ের একটা বড় ইম্প্যাক্ট, এবং এই বিষয়টাও এই কারেন্ট স্কোয়াডে হৃদয়কে বেশ গুরুত্বপূর্ণ একজন সদস্য বানিয়ে ফেলে। কিন্তু হৃদয়ের কিছু দোষও আছে, এবং হৃদয়ের দোষ নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশ আমেরিকা ফার্স্ট টি-20-র কথাও কিন্তু চলে আসে। ওই টি-20-তে হৃদয় 47 বলে 58 রান করেছেন। স্ট্রাইক রেট কিন্তু হৃদয়ের আরও বেশি থাকে, তার ক্যারিয়ার স্ট্রাইক রেটই 130-র ওপরে, সেখানে 47 বলে 58 রান হৃদয় করেছেন, এটা একটা দোষ। এবং ওই ম্যাচের দোষটা ধরছি না, দোষ ওভারঅল হৃদয়ের যেটা সেটা হলো যে তিনি সাদা বল ক্রিকেটে, মানে ওডিআই টি-20 তো খেলেছেন এই পর্যন্ত, তো হৃদয়ের সিঙ্গেল আদান প্রদানের একটু ঝামেলা আছে। তিনি ডট বল বেশ ভালোই খেলেন। আমি দেখছিলাম 430 রান করেছেন, 429 রান করেছেন সম্ভবত হৃদয় তার টি-20 ক্যারিয়ারে। এর মধ্যে বাউন্ডারি থেকে এসেছে 230 রান, অর্থাৎ মেজরিটি অফ দ্য রানস হৃদয় স্কোরস কামস ফ্রম বাউন্ডারিজ। কিন্তু এটা খুবই ভালো গুণ যে বাউন্ডারি থেকে আপনার রান আসছে, আপনি বাউন্ডারি মারতে পারছেন, আপনি এফোর্টলেসলি বাউন্ডারি আদায় করে নিতে পারছেন, এটা খুবই ভালো গুণ। কিন্তু একই সাথে আপনার সিঙ্গেলের দিকেও মনোযোগ দিতে হবে, এবং যদি আপনি এই দোষটা কাটায় উঠতে পারেন, হৃদয় যদি এই দোষটা কাটায় উঠতে পারে, তাহলে কিন্তু হৃদয় আরও ক্ষুরোধার হবে, আরও শানিত হবে, কারণ বাউন্ডারি থেকেও যখন রান আসছে, সিঙ্গেল থেকেও রান আসছে, তখন এই বিষয়টাকে হৃদয়কে আরও বড় প্যাকেজ বানিয়ে ফেলবে। বাট রাইট নাও হৃদয়ের সবচেয়ে বড় যেটা দোষ আমি বলবো, বা উইকনেস যদি বলি, সেটা হলো যে এই দৌড়ে রান নেওয়ার ব্যাপারে হৃদয়ের একটু দুর্বলতা আছে বলে আমার মনে হয়। বিশেষ করে আপনি যখন মিডল অর্ডারে খেলছেন এবং মিডল ওভারটা আপনাকে খেলতে হবে, দেখা যায় যে আপনি 6 থেকে 15, এটাকে তো মিডল ওভার ধরা হয়, 7 থেকে 15, এই সময়টাতে আপনাকে কিন্তু সিঙ্গেলের উপর বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই সময় সিঙ্গেলের উপরই মেন রানটা আপনার নিতে হবে, আর ওভারে 1-2টা বাউন্ডারি মারার চেষ্টা করতে হবে। তাই এই সিঙ্গেল নেওয়ার ব্যাপারটা হৃদয়ের অবশ্যই আরেকটু খেয়াল রাখা উচিত। হৃদয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা কি? হৃদয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তিনি প্রচণ্ড রকমের পরিশ্রমী, তিনি পরিশ্রম করেন। কারণ হৃদয় যখন ফার্স্ট আসলো বা ইন্টারন্যাশনাল অ্যারেনায় যখন আসলো, তিনি খুব লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার ছিলেন, অফ সাইড থেকেও বল টেনে লেগ সাইডে তিনি মারতেন, এবং লেগ সাইডে তার শক্তিশালী জোন, স্ট্রং জোন, দ্যাটস নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু রিসেন্টলি যদি আপনি খেয়াল করেন, জিম্বাবুয়ে সিরিজে আমি খেয়াল করেছি তিনি অফ সাইডেও কিন্তু এখন শট খেলা শুরু করেছেন। দ্যাট মিনস হৃদয় বুঝেছেন আমার অফ সাইডে কিছু ঝামেলা আছে, এরপরে তিনি পরিশ্রম করে এই সমস্যাটা কাটিয়ে ফেলে এখন অফ সাইডেও শট খেলতে শুরু করেছেন। এই পরিশ্রম করার গুণটা হৃদয়কে আলাদা করবে, এবং হৃদয়ের একটা শক্তি যে তিনি পরিশ্রম করেন। হৃদয় নিজের প্রতি বেশ সৎ থাকেন। তিনি যখন একটা বিপিএল ফাইনালে বরিশালকে জেতাতে পারেননি, সে তারপর থেকে সব জায়গা থেকে দৃশ্যপট থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন, কোনো ক্যাম্পেও ছিলেন না, ওই সময়টা নিজে নিজে তিনি কাজ করেছেন, নিজে নিজে আলাদা স্টান্স নিয়ে কাজ করেছেন, নিজে নিজে ক্রিকেট নিয়ে ভেবেছেন। এগুলোই হলো হৃদয়ের আসলে শক্তির জায়গা, যে হৃদয় সৎ, হৃদয় নিজের খেলা নিয়ে ভাবেন, হৃদয় পরিশ্রম করেন, এবং হৃদয় সাহসী, হৃদয় আত্মবিশ্বাসী। অল দিস থিংস মেক্স তাওহিদ হৃদয় আ গুড পোটেনশিয়াল ব্যাটার ফর বাংলাদেশ ইন আপকামিং ডেজ। সো
এখন থেকেই হৃদয় যে পায়ের নিচে জায়গাটা পাকা করে ফেলেছেন, মাটিটা শক্ত করে ফেলেছেন, এই হৃদয় ভবিষ্যতে আরও ভালো করবেন, ভবিষ্যতে বাংলাদেশকে আরও বেশি সার্ভিস দেবেন, আরও ক্ষুরোধার হয়ে সার্ভিস দেবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে বলাই যায়, যদি না হৃদয় এই পরিশ্রম করার জায়গাটা বা সৎ থাকার জায়গাটার সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ না করেন। দর্শক, এই ছিল তাওহীদ হৃদয় নিয়ে আলোচনা। হৃদয়ের পরে আমরা পরের পর্বে আলোচনা করব মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমার বলার অনেক কিছু আছে। আজকে যদি এক লাইনে বলতে চাই তাহলে বলতে হবে যে মাহমুদুল্লাহ রিয়াদ অবভিয়াসলি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, এবং সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিসেন্ট ইয়ারের সবচেয়ে সেরা কামব্যাকটা রিয়াদ দিয়েছেন। এবং এই স্কোয়াডের কি বলবো নিউক্লিয়াস যদি বলেন, বা এই স্কোয়াডের সবচেয়ে টার্নিং পয়েন্ট যদি বলেন, বা বাংলাদেশের যদি ভালো করতে হয় তাহলে কিন্তু রিয়াদেরই ভালো করতে হবে। একটুকি বলে রাখছি, বাদবাকিটা আমরা কালকে বলবো, অর্থাৎ স্বপ্নসারথীদের যে গল্প, সেই স্বপ্নসারথীদের গল্পের পরের এপিসোডে আমরা রিয়াদকে নিয়ে আরও বিস্তারিত বলবো। আশা করছি রিয়াদ সম্পর্কে শোনার জন্য আপনারা আমাদের সাথে যোগদান দেবেন। আশা করছি বিশ্বকাপের সবশেষ খবরটা আপনারা ক্রিক ফ্রেন্সিতে এসেই খুঁজে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি।